আমাকে গুলি করে মারবে, হুমকি দেয়। এই সরকার তো বৈষম্যহীন রাষ্ট্র গঠন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আদিবাসী শব্দটাকে ওরা জেনে বুঝে এই শব্দটাকে কেন এনসিটিবি বইতে অন্তর্ভুক্ত করলো? এরা পশ্চিমা বিশ্বের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমার এই উপদেষ্টা মণ্ডলীয় এদেরও হাত আছে কিনা? ভারতপন্থী যে সমস্ত চাকমারা আছে এরা কিন্তু এই আদিবাসী শব্দটাকে আমাদের সকল জাতির মাঝে কিন্তু এটাকে অ্যাডপ্ট করানোর জন্য, এদের মাঝে মাইন্ডসেটটাকে এস্টাবলিশ করানোর জন্য কাজ করছে। আমি এটার বিপক্ষে যখন কথা বলতে গেছি তখন আমাকে হুমকি দেয় মেরে ফেলার জন্য। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের পার্বত্য চট্টগ্রামকে দীর্ঘদিন ধরে এই কাটা ঝোপটাকে বড় করার জন্য কাজ করছে। এই জন্য আমি ভাবলাম যে আমার এই পাহাড়টাকে আসলে শান্তি ফিরে আনতে হবে এবং আমার এই পাহাড়ে যে সমস্ত জাতিরা আছে, যেমন চাকমা আছে, মারমা আছে, ত্রিপুরা আছে, খিয়াং, কুমি, বম, লুসাই, পাশাপাশি আপনার বাঙালি সম্প্রদায়ের লোক এখানে আছে। তাহলে এদেরকে আমরা কিন্তু প্রথমে হচ্ছে বাঙালি, এরপরে অবাঙালি, এই ভেদাভেদ তৈরি করে কিন্তু আমাদের এই পাহাড়ে অশান্তি তৈরি করে রেখেছে। অশান্তি তৈরি করার ফলে লাভটা হচ্ছে কার? ফায়দা নিচ্ছে কে? ফায়দা নিচ্ছে হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত। আমাদের কারো উপকার হচ্ছে না। আমরা অনেক কষ্ট করে, আমাদের পাহাড়ের ছেলেগুলো অনেক কষ্ট করে এই ঢাকা ইউনিভার্সিটিতে এবং ঢাকার মতো একটা শহরে এসে লেখাপড়া করার জন্য ওরা অনেক মেধা শ্রম দিয়ে কিন্তু এই জায়গায় আসে। 1 লাখে একজন এখানে আসে। কিন্তু এই ছেলেটা কত মেধা থাকলে এই ছেলেটা এখানে তার দুর্গম পথ পাড়ি দিয়ে এখানে আসে। ওই ছেলেটা দিন শেষে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাকে কিন্তু মৃত্যুবরণ করতে হয়। যেমনটা আমি যেহেতু পাহাড়ের সন্তান, পাহাড়ের অনেক অনৈতিক বিষয়গুলো নিয়ে আমি যেহেতু কথা বলি, আপনারা সকলে জানেন যে কিছুদিন ধরে আমাদেরকে উপজাতি ডাকা হতো। এই উপজাতি পরবর্তী ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং রিসেন্টলি আমাদেরকে আবার আদিবাসী নামে সম্বোধন করার চেষ্টা করছে। আমাদের কিছু সুশীলরাও ঢাকা ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটির শিক্ষকরাও কিন্তু এই আদিবাসী ইস্যুতে সরব হয়েছে। তাহলে আমি মনে করি যে এরা আসলে জেনে করছে নাকি না জেনে করছে আমি জানি না। আদিবাসী এমন একটা ইস্যু, এই শব্দটাকে আমরা যদি অ্যাডপ্ট করি, আমাদের এই পাহাড়ের সকল জাতিগোষ্ঠীকে যদি অ্যাডপ্ট করানো হয়, তাহলে কিন্তু জাতিসংঘ এবং পশ্চিমা বিশ্ব কিন্তু আমাদেরকে বিভাজনের রাজনীতি করার জন্য যে এদের ইচ্ছা, এই ইচ্ছাটাকে ওরা সুকৌশলে আমাদের মাঝে এই বিভাজনের রাজনীতি করতে পারবে। এই জন্য কিন্তু আমাদেরকে আদিবাসী শব্দটা অ্যাডপ্ট করানোর জন্য কোটি কোটি টাকা কিন্তু ওরা ইনভেস্টমেন্ট করছে এখানে। তাহলে আমার কথা হচ্ছে, আমি একজন বাংলাদেশি নাগরিক হিসেবে, আমি একজন সচেতন নাগরিক হিসেবে আমি কিন্তু এই কাজটা করতে পারি না। তো আপনারা দেখেন যে বিপ্লবের পরে যে আপনার আদিবাসী ইস্যুটা এসেছে, এই আদিবাসী ইস্যু আমার পাহাড়ের ম্যাক্সিমাম লোক কিন্তু এটা জানে না। এবং যারা কিনা খেটে খাওয়া সহজ সরল পাহাড়ে বিভিন্ন অনেকগুলো জাতি আছে, এখানে 13টা জাতি আছে। এই 13টা জাতি কিন্তু সবাই কিন্তু এই আদিবাসী শব্দটাকে জানেও না এবং ওরা স্বাভাবিকভাবে বাংলাদেশের নাগরিক হিসেবে বাঁচতে চায় এবং শান্তিতে থাকতে চায়। কিন্তু এক শ্রেণী, এখানে আমি যদি নাম মেনশন করে বলি তাহলে সন্তু লারমাপন্থী জেএসএসরা কিন্তু আপনার এই আদিবাসী শব্দটাকে অ্যাডপ্ট করছে এবং চাকমা রাজা দেবাশিস রায় থেকে শুরু করে এই ভারতপন্থী যে সমস্ত চাকমারা আছে এরা কিন্তু এই আদিবাসী শব্দটাকে আমাদের সকল জাতির মাঝে কিন্তু এটাকে অ্যাডপ্ট করানোর জন্য এবং এদের মাঝে মাইন্ডসেটটাকে এস্টাবলিশ করানোর জন্য এটা কাজ করছে। আমি এটার বিপক্ষে যখন কথা বলতে গেছি তখন এরা আমার নামে ফেসবুকে নানা পোস্ট দেয়, আমাকে হুমকি দেয় মেরে ফেলার জন্য, আমাকে এলাকায় না গেলে আমাকে গুলি করে মারবে, হুমকি দেয়। আমি মনে করি যে আমি বাংলাদেশের একজন নাগরিক, তাই না? বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের সার্বভৌম রক্ষার করার জন্য যদি আমি কথা বলি, আমাকে যদি এই ধরনের হুমকি দেওয়ার ক্ষমতা ওরা যদি রাখে, তাহলে আমি কোন দেশে আছি? আমার প্রশ্ন। বাংলাদেশে আমরা এই যে জুলাই বিপ্লবোত্তর যে সরকারটা পেয়েছি, এই সরকার তো বৈষম্যহীন রাষ্ট্র গঠন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তাহলে এরা কেন এই যে আদিবাসী শব্দটাকে ওরা জেনে বুঝে এই শব্দটাকে কেন এনসিটিবি বইতে অন্তর্ভুক্ত করলো? তো এখন ওরা কি জানে নাকি না জানে না, এটা আমার প্রশ্ন। কিন্তু জেনে বুঝে এরা পশ্চিমা বিশ্বের এজেন্ডা বাস্তবায়ন করে যেন আমার এই উপদেষ্টা মণ্ডলীয় আপনার এদেরও হাত আছে কিনা, আমার কিন্তু এখন কঠিন প্রশ্নের জায়গায় দাঁড়িয়ে আমার সম্মুখীন আমরা হয়েছি। আপনারা সকলে জানেন যে জাতীয় নাগরিক কমিটি, আপনার বৈষম্য বিরোধী আন্দোলন, এরা কিন্তু এই যে আদিবাসী ইস্যুতে কিন্তু এরা সরব হয়েছে। আমার কথা হচ্ছে, আদিবাসী ইস্যু যেমন বিতর্কিত, ঠিক তেমনি স্টুডেন্ট ফর সভারেন্টি যেটা আছে, এই স্টুডেন্ট এরাও কিন্তু আপনার দেশের সার্বভৌমের পক্ষে কথা বলেছে। কিন্তু যদিও বা ওরা বিতর্কী কিছু কাজ করেছে, এরা সংঘর্ষে জড়িয়েছে, এটা বিতর্কের কাজ। এই জায়গা থেকে উভয় পক্ষ কিন্তু আপনার দোষারোপ করেছে। আমাদের আপনার এই যে
যদি শাস্তি দিতে হয় তাহলে অলিক মিলিকে শাস্তি দিতে হবে, যদি শাস্তি দিতে হয় তাহলে শ্রেষ্ঠ তঞ্জঙ্গকে শাস্তি দিতে হবে, যদি শাস্তি দিতে হয় তাহলে এই ঘটনার সাথে যারা জড়িত প্রত্যেকে শাস্তি দিতে হবে। কিন্তু এক পক্ষকে আপনি শাস্তি দিবেন, আরেক পক্ষকে আপনি বুকে টেনে নেবেন, তাহলে আপনি কিন্তু দ্বিচারিতা করছেন। তাহলে আপনি বাংলাদেশের সরকার হিসেবে আপনি বৈষম্য করছেন। এখানে আমি স্পষ্টভাবে বলবো এই বৈষম্যের জায়গা থেকে আমার দূর করতে হবে। এই জন্য আমারও জীবন ঝুঁকি আছে, জানি না বাংলাদেশের মানুষ আমার পক্ষে থাকবে কিনা। আমি এটুকু আমি বিশ্বাস করি, আমি যতদিন বেঁচে থাকবো, আমার রক্তে রক্তে যতদিন বাংলাদেশের আবহাওয়া থাকবে, জলবায়ু নিয়ে আমি বাঁচবো, ততদিন আমি বাংলাদেশের পক্ষে কথা বলতে চাই। এবং আমার পরিবার এবং আমার আত্মীয়স্বজন আমাকে না পেয়ে ওদেরকে নানাভাবে সাইবার বুলিং করছে, ওদেরকে ভয় বিভীতি দেখানোর চেষ্টা করছে। আমি চেষ্টা করছি তাদেরকে আশ্বস্ত করার যে আমি মরবো না, আমি বাঁচবো, বেঁচে থাকবো, বাংলাদেশের পক্ষে কথা বলবো। আমি আমার বাংলাদেশের সকল নাগরিক যারা বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশের সার্বভৌম যারা রক্ষা করতে চায়, ওরা আমার পক্ষে আছে। আমি এটা বলে আমি তাদেরকে আশ্বস্ত করে যাচ্ছি। আমি বাংলাদেশের 18 কোটি মানুষকে আমার পাশে চাই। আমি বাংলাদেশের পক্ষে এই পাহাড়কে আমি শান্ত করতে চাই আপনাদেরকে নিয়ে।